আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 11.2 এর আজকের পর্বে 16 থেকে 20 নম্বর পর্যন্ত যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান নিয়ে কথা বলবো। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। 16 নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে যে একটি অফিসে 2 জন কর্মকর্তা, 7 জন অফিস সহকারী এবং 3 জন অফিস সহায়ক আছে। একজন অফিস সহায়ক 1 টাকা পেলে একজন অফিস সহকারী পায় 2 টাকা এবং একজন কর্মকর্তা পায় 4 টাকা। তাদের সকলের মোট বেতন হচ্ছে 1,50,000 টাকা। কে কত বেতন পায় বের করতে হবে। তো এখানে একটা অনুপাত, ঠিক অনুপাতের মতো করে দেয়া নাই, কিন্তু যেটা বলা আছে সেটা আসলে অনুপাতই। বলা হয়েছে যে একজন অফিস সহায়ক যদি 1 টাকা পায়, তো একজন অফিস সহকারী পাবে হচ্ছে 2 টাকা আর একজন কর্মকর্তা পায় 4 টাকা। তো এটাকেই আমরা অনুপাত হিসেবে বিবেচনা করতে পারি। একজন অফিস সহায়ক, একজন অফিস সহকারী এবং একজন কর্মকর্তার বেতনের অনুপাত হচ্ছে 1:2:4। কিন্তু এখানে একজন করে কিন্তু নাই, যে অফিস সহায়ক, সহকারী এবং কর্মকর্তা তাদের যে সংখ্যাগুলো আছে সেই মোট সংখ্যার বেতন দেয়া আছে হলো 1,50,000 টাকা। তো তাহলে যেই অনুপাত দেয়া আছে সেই অনুপাতটাকে কিন্তু বিভক্ত করে আমরা মানে হিসাবটা করতে পারবো না। আমাদেরকে ওই অনুপাতটা যে কয়জন সহকারী, সহায়ক এবং কর্মকর্তা আছে সেই সংখ্যার হিসাবে হচ্ছে অনুপাতটা তৈরি করে নিতে হবে। তো আমরা প্রথমে লিখি যে এইভাবে 16 নম্বর প্রশ্ন এটা, যে একজনের যে হিসাব দেওয়া আছে, একজন অফিস সহায়ক, একজন অফিস সহকারী, একজন অফিস সহায়ক, একজন হচ্ছে সহকারী, অফিস সহকারী আছে, আমি শুধু সহকারী লিখছি, সহকারী এবং একজন কর্মকর্তার বেতনের অনুপাত, এবং একজন কর্মকর্তার বেতনের অনুপাত, যেমনটা বলা হয়েছিল, একজন অফিস সহায়ক 1 টাকা পেলে একজন অফিস সহকারী পাবে হচ্ছে 2 টাকা এবং কর্মকর্তা পাবে হলো 4 টাকা। এখানে একজন করে মানে একজন করে সহায়ক, সহকারী এবং কর্মকর্তার অনুপাতের হিসাব পেলাম এটা। কিন্তু অফিস সহায়ক আছে হলো 2 জন কর্মকর্তা আছে, 7 জন সহকারী এবং 3 জন হচ্ছে সহায়ক আছে। সহায়ক হচ্ছে 3 জন, তো 3 জন, 7 জন এবং 2 জনের হিসাব এখন বের করতে হবে। সুতরাং অফিস সহায়ক হচ্ছে, ভুলে গেলাম আবার, অফিস সহায়ক হচ্ছে 3 জন। 3 জন সহায়ক লিখছি, শুধু সহায়ক, 7 জন হচ্ছে সহকারী, 7 জন সহকারী আর কর্মকর্তা হচ্ছে 2 জন। 2 জন কর্মকর্তার বেতনের অনুপাত, কর্মকর্তার বেতনের অনুপাত। যে অনুপাতটা ছিল এগুলো একজন করে, তো একজনের জায়গাতে অফিস সহায়ক একজনের জায়গাতে 3 জন, তাহলে একের সাথে 3 গুণ করতে হবে, 1:3, 1:3 তারপরে 2, এটা একজন হচ্ছে সহকারীর হিসাব ছিল, সহকারী হচ্ছে 7 জন, তাহলে এর সাথে 7 গুণ, আর 2 জন হচ্ছে কর্মকর্তা। আচ্ছা, এখানে অনুপাত ছিল হচ্ছে 4, তার সাথে 2 গুণ, তো যাই হোক 4 গুণ 2 বা 2 গুণ 4 একই কথা। তাহলে হচ্ছে 3 অক্ষে 3 অনুপাত 14 অনুপাত 4 দুগুণা 8। এর মধ্যে এই যে অনুপাতটা পেলাম, এখানে হচ্ছে 3 জন সহায়ক, 7 জন সহকারী এবং 2 জন কর্মকর্তার বেতনের অনুপাত। তো
এইখানে মানে আমরা যে সংখ্যাগুলো দেওয়া ছিল সেই সংখ্যাগুলোর অনুপাত বের করে নিয়েছি, কারণ যেটা মোট সংখ্যা অর্থাৎ মোট বেতন দেওয়া আছে সেখানে এই এই সংখ্যক সহকারী, সহায়ক এবং কর্মকর্তার মোট বেতন দেওয়া আছে। এখন এই অনুপাতে হচ্ছে যে বিভক্ত করতে হবে। তো তার জন্য অনুপাতের রাশিগুলোর যোগফল জানতে হবে। অনুপাতের রাশিগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল, যোগফল সেটা হবে 3 যোগ 14 আর হচ্ছে 8, 14 8 22 আর 3 হচ্ছে 25। তার মানে 25 ভাগের 3 ভাগ সেটা হচ্ছে 3 জন সহায়কের বেতন, 25 ভাগের 14 ভাগ 7 জন সহকারীর বেতন, আর 25 ভাগের 8 ভাগ 2 জন কর্মকর্তার বেতন। তো আমাদের কিন্তু একজন একজন করে আবার হিসাব বের করতে হবে। তো প্রথমে আমরা এখানে যে 3 জন, 7 জন, 2 জন এদের হিসাব বের করব, সেখান থেকে আবার একজন করে হিসাব বের করব। তো উপরের অংশটুকু একটু মুছে দেই, সংখ্যাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা লিখব যে 3 জন সহায়ক, না সহায়ক, 3 জন সহায়কের বেতন, 3 জন অফিস সহায়ক, আমি সহায়ক লিখছি শুধু, সহায়কের বেতন সেটা হবে যে মোট বেতন হচ্ছে 1,50,000 এর 25 ভাগের 3 ভাগ, 25 ভাগের 3 ভাগ এত টাকা। তো এটা যদি হিসাব করা হয় তাহলে পাওয়া যাবে 25-এর সাথে 150 কাটলে 6, আর তারপরে 3টা শূন্য, 6,000। এই 25-এর সাথে এটা কাটাকাটি করলে 6,000, 3 দিয়ে গুণ করে দিলে 3 6 18, 0 0 0, 18,000 টাকা। এটা হচ্ছে 3 জন সহায়কের বেতন, কিন্তু আমাদের তো একজনের হিসাব জানতে হবে। তো 3 জনের বেতন যদি এটা হয়, সুতরাং একজন সহায়কের বেতন, একজন, আমি এখানে ডট ডট দিয়ে দিচ্ছি, যদিও মাঝখানে অন্য লেখা চলে এসেছে, আমি একটু সংক্ষেপ করছি। সেটা হবে 18,000-কে 3 দিয়ে ভাগ, 18,000 ভাগ 3, তাহলে পাবো 3 6 18, অর্থাৎ 6,000 টাকা। এটা হচ্ছে একজন সহায়কের বেতন। এইভাবে করে আমরা 7 জন হচ্ছে সহকারী ছিল, 7 জন সহকারী বেতন হবে এই মোট 1,50,000-এর 25 ভাগের 14 ভাগ। তো এখন আরো একটু অংশ মুছে দেই, এই সংখ্যাগুলো খেয়াল রাখতে হবে। 7 জন সহকারীর বেতন মোট 1,50,000 এর 25 ভাগের 14 ভাগ। তাহলে এটা হবে হচ্ছে 25, আর এটা কেটে তো 6,000 হয়, 6,000-এর সাথে 14 গুণ করলে 6 14 84, আর 3টা শূন্য, 84,000। এটা হলো 7 জন সহকারীর বেতন। তো এখান থেকে আমরা এখন একজনের হিসাব বের করব, নিচের অংশটুকুও মুছে দিলাম। সুতরাং একজন সহকারীর বেতন, 7 দিয়ে এটাকে ভাগ, 84,000 ভাগ 7, 7 12 84, 3টা শূন্য, 12,000 টাকা একজন সহকারীর বেতন। আর বাকি আছে হলো একজন কর্মকর্তার বেতন। একজন কর্মকর্তা, 2 জন কর্মকর্তার বেতন আমরা পাবো অনুপাতের হিসাব থেকে। 2 জন কর্মকর্তার বেতন, সেটা হবে হচ্ছে 1,50,000 এর 25 ভাগের 8 ভাগ, 6,000 আর 8 গুণ করলে 6 8 48,000 টাকা। তো সুতরাং একজন
কর্মকর্তার বেতন হবে, এটা 2 জনের, 2 দিয়ে ভাগ করলে একজনের হিসাব পাবো। 2 দিয়ে ভাগ, 2 দিয়ে এটাকে ভাগ করলে 24 দুগুণ 48, 24,000 টাকা। তো তাহলে যে একজন একজন করে হিসাব আমাদের প্রয়োজন ছিল, একজন কর্মকর্তা, একজন হচ্ছে সহায়ক এবং একজন সহকারী বেতন, সেটা আমরা নির্ণয় করলাম। বন্ধুরা, পরবর্তী যে প্রশ্নটা 17 নম্বর, বলা হয়েছে যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এখানে বর্গক্ষেত্রের বাহুর কোনো পরিমাপ দেয়া নাই, বলা হয়েছে বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে এটার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। যেহেতু বাহুর দৈর্ঘ্য দেয়া নাই, আমরা বর্গের বাহুর দৈর্ঘ্য প্রথমে ধরে নিচ্ছি a, কোনো এককও নাই, তো একক লিখে দিলাম। তো সেই ক্ষেত্রে যদি বাহুর দৈর্ঘ্য a হয়, সেই ক্ষেত্রে বর্গের ক্ষেত্রফল হবে a স্কয়ার। বর্গের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা যে বাহু স্কয়ার, যেহেতু ক্ষেত্রফল এই জন্য বর্গ একক। এখন 20% যদি বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যটা হবে কত। 20% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য, বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য সেটা হবে, এটা a হচ্ছে আগের দৈর্ঘ্য, তার সাথে বৃদ্ধি পাচ্ছে a এর 20%, অর্থাৎ 20/100 লিখে দিলাম একবারে। a প্লাস 20 কে 100 দিয়ে ভাগ করলে 0.2 হয়, 0.2 এর সাথে a এর মানে গুণ করলে 0.2 a, তার সাথে যদি a যোগ করা হয়, a মানে হচ্ছে 1a, 1a আর 0.2a যোগ করলে 1.2a একক। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য হবে 20% বৃদ্ধিতে। সেই ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি পেয়ে যদি বাহুর দৈর্ঘ্য 1.2a একক হয়, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে। এই ক্ষেত্রে ক্ষেত্রফল সূত্র তো জানাই আছে, বাহুর দৈর্ঘ্যের স্কয়ার করতে হবে 1.2a, সেটার স্কয়ার বর্গ একক। 1.2 স্কয়ার করলে হবে 12 এর স্কয়ার করলে 144 হয়, 2 ঘর আগে দশমিক, অর্থাৎ 1.44 হবে a স্কয়ার বর্গ একক। প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো বৃদ্ধির পরিমাণ প্রথমে যদি হিসাব করি, আগে ক্ষেত্রফল ছিল a স্কয়ার, আর এখন ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে হয়েছে এতটুকু। বৃদ্ধির পরিমাণটা হচ্ছে এখান থেকে এটা মাইনাস করলে পাওয়া যাবে ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বৃদ্ধি পায় 1.44 a স্কয়ার থেকে আগের যে ক্ষেত্রফল সেটা বিয়োগ করলে 1.44 a স্কয়ার, সদিশ পদ এটা, এখানে a স্কয়ার তার মানে 1a স্কয়ার, মাইনাস করলে এটা 0.44 a স্কয়ার হবে বর্গ একক। এতটুকু ক্ষেত্রফল হচ্ছে বৃদ্ধি পেয়েছে। আমাদের বের করতে হবে যে শতকরা কতটুকু বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধির পরিমাণ অথবা হ্রাস পাওয়া যে কোনোটাই হোক, যেমন লাভ ক্ষতির বেলাতেও আমরা ক্রয় মূল্যের উপর হিসাব করে থাকি। তো এখানে বৃদ্ধি বা হ্রাস কতটুকু পেয়েছে সেটা শতকরা হিসাব বের করতে গেলে প্রথমের যে ক্ষেত্রফলটা ছিল তার উপরে হিসাব করতে হবে, অর্থাৎ a স্কয়ারে এই 0.44 a স্কয়ার বর্গ একক বৃদ্ধি পেয়েছে। আমাদের বের করতে হবে হচ্ছে শতকরা পরিমাণ। তো উপরে একটু জায়গা করে নিচ্ছি, ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ এটা, সুতরাং ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়। ক্ষেত্রফল যেটা বের করতে বলেছে সেই লাইনটা এখন, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় প্রাথমিক ক্ষেত্রফল ছিল a স্কয়ার, তার মধ্যে বৃদ্ধি পেয়েছে 0.44 a স্কয়ার। প্রথমের ক্ষেত্রফলটা নিচে আর বৃদ্ধির পরিমাণটা উপরে দিয়ে আমরা ভগ্নাংশ তৈরি করলাম, আর শতকরা প্রকাশ করার জন্য 100 গুণ করে শতকরা চিহ্ন আনার জন্যই আসলে অতিরিক্ত 100টা গুণ করা হয়েছে, কারণ শতকরা মানেই হচ্ছে
1/100। তো এখানে এই স্কোয়ার কাটা যাবে, 0.44 এর সাথে যদি 100 গুণ করা হয়, 2 ঘর ডান দিকে গিয়ে হবে 44 আর ওই পার্সেন্ট 44%। অর্থাৎ বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল 44% বৃদ্ধি পাবে। 18 নম্বর প্রশ্নটা, আগের যে অঙ্কটা করা হলো 17 নম্বর, সেটার মতোই 17 নম্বরের বর্গের কথা বলা হয়েছিল, আর এখানে হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের তো দুইটা মাত্রা, বর্গেরও আসলে দুইটা মাত্রা, কিন্তু দুইটা মাত্রা একই রকম, সেজন্য সেটা আমরা দৈর্ঘ্য বা প্রস্থ না বলে বাহুর দৈর্ঘ্য বলি। আর এখানে আয়তক্ষেত্রে যেহেতু দুইটা স্পষ্টত দুইটা আলাদা আলাদা মাত্রা, দৈর্ঘ্য এবং প্রস্থ। দৈর্ঘ্যের ক্ষেত্রে বলা হয়েছে দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাচ্ছে আর প্রস্থ হচ্ছে 10% হ্রাস পাচ্ছে। সেই ক্ষেত্রে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে নির্ণয় করতে হবে সেটা। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কিছুই দেয়া নাই এখানে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x আর প্রস্থ y ধরে নিচ্ছি। সেই ক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে xy বর্গ একক। এখন দৈর্ঘ্য হচ্ছে 10% বৃদ্ধি পাওয়ার কথা বলা হয়েছে। আমরা লিখি যেমনটা লিখেছিলাম আগের অঙ্কটাতে, 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য, 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য। আগের দৈর্ঘ্য x, তার সাথে বৃদ্ধির পরিমাণটা যোগ করলে 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য কত হবে সেটা পাওয়া যাবে। x হচ্ছে আগের দৈর্ঘ্য আর বৃদ্ধির পরিমাণ 10%, অর্থাৎ x এর 10% বা 10/100। একটু সংক্ষেপে হিসাব করে দিই, বড় বড় অঙ্ক তোমরা একটু ভেঙে চুরেই করবে, আমি একটু সংক্ষেপ হিসাব করছি এখানে। আর একটু সংক্ষেপ করলে আসলে সমস্যা নাই, যদি বুঝে করতে পারো তাতে সমস্যা নেই। 10 ভাগ করলে হচ্ছে 0.1, তার সাথে x গুণ করলে 0.1x, তার সাথে এই x যদি যোগ করে দেওয়া হয়, x মানে আসলে 1x, তো যোগ করলে 1.1x হবে একক। এইভাবে করে প্রস্থের বেলাতে হচ্ছে 10% হ্রাস পেয়েছে, 10% হ্রাস মানে কমেছে, 10% হ্রাসে প্রস্থ ছিল y মিটার, যেহেতু হ্রাস পেয়েছে আগের প্রস্থ থেকে, তাহলে বিয়োগ হয়ে যাবে এবং বিয়োগ হবে হচ্ছে হ্রাস যেটুকু পেয়েছে y এর 10%, 10/100। এই ক্ষেত্রে 0.1 y, 1 থেকে 0.1 মাইনাস করলে 0.9 হয়। একটু নিশ্চিত হয়ে নেই, 1 মাইনাস 0.1, 0.9 y একক। যে পরিবর্তিত দৈর্ঘ্য এবং প্রস্থের কথা বলা হয়েছে, দৈর্ঘ্য হবে 1.1x আর প্রস্থ হলো 0.9 y একক। এই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে কত? এই ক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য আর প্রস্থ গুণ 1.1x ইন্টু 0.9y বর্গ একক। 9 আর 11 গুণ করলে 99 হয়, 2 ঘর আগে দশমিক, অর্থাৎ 0.99xy বর্গ একক। ক্ষেত্রফল হবে হচ্ছে 0.99xy, আর আগের ক্ষেত্রফল ছিল xy, এখন হবে এটা। দেখে একটু হয়তো বুঝতে অসুবিধা হতে পারে যে কোনটা বেশি বা কোনটা কম। আসলে xy বড়, কারণ xy মানে হচ্ছে 1xy, সামনে কোনো সহগ নাই মানে তো 1 আছে, আর এটা হচ্ছে 0.99, এটা তো 1 এর থেকে ছোট, তার মানে এটা ছোট সংখ্যা, অর্থাৎ ক্ষেত্রফল কমে গেছে। তো প্রশ্ন বলেছিল ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে, তো হ্রাস পাচ্ছে সেই জিনিসটা আমরা এখানে ক্লিয়ার করলাম। কতটুকু হ্রাস পাচ্ছে সেটা xy থেকে এটা মাইনাস করলে পাওয়া যাবে। তো একটু জায়গা করে নেই, উপরের অংশ এগুলোর প্রয়োজন নাই। ক্ষেত্রফল হ্রাস পায়, আমরা সেটা এখন বিয়োগ করে বের করব, তারপরে হচ্ছে শতকরার হিসাবটা করব। ক্ষেত্রফল হ্রাস পায়, ক্ষেত্রফল হ্রাস পায়, হ্রাস পায়
পূর্বের ক্ষেত্রফল xy, এখান থেকে মাইনাস করব 0.99xy, মাইনাস করলে এটা 1xy মাইনাস 0.99xy, 1 থেকে মাইনাস করতে হবে 0.99, তাহলে হবে 0.01। xy তো থাকবে সাথে, বর্গ একক, এতটুকু ক্ষেত্রফল হচ্ছে হ্রাস পেয়ে যাবে। তো যেমনটা বলেছিলাম যে বৃদ্ধিপাত অথবা হ্রাসপাত সেটা সবসময় ইনিশিয়াল যে ক্ষেত্রফলটা ছিল বা প্রাইমারি ক্ষেত্রফল যেটা ছিল তার উপরে হিসাব করতে হবে। সুতরাং আমরা লিখি যে সুতরাং ক্ষেত্রফল শতকরা হ্রাস পায়, ক্ষেত্রফল শতকরা হ্রাস পায় প্রাথমিক ক্ষেত্রফল যেটা ছিল সেটা হচ্ছে xy, আর হ্রাস পাওয়ার পরিমাণ 0.01xy। শতকরায় প্রকাশ করার জন্য 100 গুণ করে শতকরা চিহ্ন। xy ওপর নিচ থেকে কাটা যাবে, 0.01 এর সাথে যদি 100 গুণ করি 0.2 ঘরে ডান দিকে চলে গেলে 1 হবে, শুধু 1%। অর্থাৎ ক্ষেত্রফল হ্রাস পায় হচ্ছে 1%। এটার শেষে যখন তোমরা একটা বাক্য সাজিয়ে লিখবে, শেষে উত্তরের যে মানে প্রশ্নের সাথে সঙ্গতি রেখে যে শেষে একটা বাক্য সাজিয়ে লিখবে, তখন অবশ্যই হ্রাস কথাটা উল্লেখ করতে হবে। কারণ প্রশ্নে বলা ছিল কত শতকরা কতটুকু হ্রাস বা বৃদ্ধি পায়, হ্রাস পেয়েছে নাকি বৃদ্ধি পেয়েছে সেটাও কিন্তু উত্তরে উল্লেখ করতে হবে। লিখবে যে ক্ষেত্রফল 1% হ্রাস পায়। শিক্ষার্থী বন্ধুরা, বেশ বড় বড় 3টা অঙ্ক সমাধান করেছি। এবার একটু ছোট অঙ্ক। 19 নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে যে একটি মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগের ও পরের ফলনের অনুপাত 4:7। ওই মাঠে যে জমিতে আগে 304 কুইন্টাল ধান ফলত, সেচ পাওয়ার পর তার ফলন কত হবে? সেচ সুবিধা আসার আগের এবং পরের ফলনের অনুপাত দেয়া আছে হলো 4:7। আমি খুবই সংক্ষেপে লিখে নিয়েছি, এটা এত সংক্ষেপ তোমরা করবে না। সেচের সুবিধা আসার আগের ও পরের ফলনের অনুপাত, পুরো কথাটা লিখে তারপরে অনুপাতটা লিখবে। আমি বোর্ডে লিখতে সময়ও লাগে বেশি, লিখতেও হয় বেশি, বেশ ঝামেলার ব্যাপার, তো সংক্ষেপে লিখেছি। এখন আমরা জানি যে অনুপাতের রাশিগুলোকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে আসল সংখ্যাটা পাওয়া যায়। এই ক্ষেত্রে একই সংখ্যাটা কত সেটা তো আমরা জানি না, তো এটা x ধরে নিই। অর্থাৎ আগের ফলন যদি 4x হয়, পরের ফলন হবে হচ্ছে 7x। আমরা ধরে নিচ্ছি, ধরি যে আগের মানে হচ্ছে সেচের সুবিধা আসার আগের। একটু তোমরা মানে বিস্তারিতই লিখবে কথা, আমি সংক্ষেপে লিখছি যে আগের ফলন সেটা হচ্ছে 4x কুইন্টাল। কুইন্টাল একক ধরছি কারণ একটা যে মান দেয়া আছে প্রশ্নে সেখানে কুইন্টাল একক আছে। আর পরের ফলন হবে তাহলে 7x কুইন্টাল। 4x আগের ফলন যেটা, সেটা কিন্তু 304 কুইন্টাল প্রশ্নে দেওয়া আছে, তার মানে 4x এর মান হচ্ছে 304। প্রশ্ন মতে 4x equal to 304, তাহলে x is equal to 4টা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। 304 কে 4 দিয়ে ভাগ করলে 304 ভাগ 4, তাহলে 76 হয়। অর্থাৎ x এর মান হচ্ছে 76। x যদি 76 হয় তাহলে সেচের সুবিধা আসার পরের যে ফলন 7x, এখানে 7 এর পাশে x এর মান 76 বসিয়ে দিলেই যেটা আমাদের নির্ণয় করতে বলেছে সেটা পাওয়া যাবে। সুতরাং আমরা লিখি যে শেষের লাইনটা একটু ঠিক মতোই লিখি, সেচের সুবিধা পাওয়ার পরের বা আসার পরের ফলন, আসার পরের ফলন সেটা হবে 7x, অর্থাৎ 7 ইন্টু x এর মান 76। এটা গুণ করে দিলে 6 7 42 2 হাতে 4, 7 7 49, আর 4 হচ্ছে 53, 532 কুইন্টাল। তো
তো এই হচ্ছে 19 নম্বর প্রশ্নটার আনসার। বন্ধুরা, আজকের পর্বের যে শেষ প্রশ্নটা সমাধান করব 20 নম্বর, সেটাও বেশ সহজ একটা প্রশ্ন। বলা হয়েছে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 3:2 এবং গম ও গম থেকে উৎপন্ন চালের অনুপাত, গম থেকে উৎপন্ন সুজির অনুপাত হচ্ছে 4:3 হলে সমান পরিমাণের ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করো। ধান এবং ধান থেকে কি পরিমাণ চাল হয় সেটার একটা অনুপাত, এবং গম আর গম থেকে উৎপন্ন সুজির অনুপাত দেওয়া আছে। বলা হয়েছে সমান পরিমাণ ধান এবং গম থেকে কতটুকু চাল এবং সুজি উৎপন্ন হবে, সেই চাল এবং সুজির অনুপাত বের করতে হবে। ধান আর ধান থেকে উৎপন্ন চালের অনুপাত দেওয়া আছে 3:2, গম আর গম থেকে উৎপন্ন সুজির অনুপাত সেটা দেওয়া আছে হলো 4:3। এখন সমান পরিমাণ ধান এবং গম থেকে উৎপন্ন চাল এবং সুজির অনুপাত বের করতে হবে। ধান এবং গম, এখানে ধানের অনুপাত 3 আর এখানে 4, তো এই দুইটাকে সমান করে নিতে হবে। সেটা কিভাবে করা যায়? হচ্ছে আমরা দুইটাকে যদি এক বানিয়ে দিই, অর্থাৎ 3কে 1 বানাতে গেলে 3 দিয়ে ভাগ করতে হবে। অনুপাতের রাশিগুলোকে একই সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করলে তো মানের কোনো পরিবর্তন হয় না, তো আমরা 3 দিয়ে এই অনুপাতটাকে ভাগ করি। ভাগ করলে এটা হবে 1, আর 2কে 3 দিয়ে ভাগ করলে 2/3। আবার এই 4টাকেও 1 বানাবো, তার জন্য 4 দিয়ে ভাগ করতে হবে সম্পূর্ণ অনুপাতটাকে, অনুপাতের দুইটা রাশিকে। সেক্ষেত্রে এটা হয়ে যাবে 1 আর এটা হবে 3/4। এটা 1 এটা 1, দুইটাকে সমান করে নিলাম। সমান পরিমাণ ধান, সমান পরিমাণ গম, এখান থেকে উৎপন্ন চাল এবং সুজি হচ্ছে এগুলো। তো এই দুইটার অনুপাত এখন যদি বের করতে পারি তাহলেই আনসারটা পেয়ে যাব। আমরা প্রশ্নের মতো করে লিখি, সুতরাং সমান পরিমাণ কথাটা প্রশ্নে লেখাই আছে। সমান পরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত, সেটা হবে এই যে 2/3 আর 3/4 এর অনুপাত, 2/3 অনুপাত 3/4। এখন এই অনুপাতের রাশিগুলো ভগ্নাংশ, আমরা এটাকে সরল অনুপাতে পরিণত করে দিব। এটাও আসলে সরলই, কিন্তু ভগ্নাংশ আকারে আছে, দেখতে ভালো লাগে না। তো এটা ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যায় আনতে গেলে এদের যে হর আছে, হরের লসাগু দিয়ে গুণ করতে হয়। লসাগু 3 আর 4 এর লসাগু হচ্ছে 12 দিয়ে যদি এই ভগ্নাংশকে গুণ করি, সেটা গুণ করে দেখাতে পারো। এখানে 12 দুইটার সাথে গুণ অবস্থায় লিখে তারপরে হিসাব করতে পারো। আমি সংক্ষেপ করছি। এখানে 12 গুণ করলে 3 এর সাথে 12 গুণ করলে 3 4 12, 4 2 8, এখানে হবে হচ্ছে 8 অনুপাত। আর এই রাশির সাথে যদি 12 গুণ করি, 4 এর সাথে 12 কেটে 4 3 4 12, 3 3 9, 8 অনুপাত 9। অর্থাৎ সমান পরিমাণ ধান আর গম থেকে উৎপন্ন চাল আর সুজির অনুপাত হচ্ছে 8:9। তো এই ছিল 20 নম্বর প্রশ্নটার সমাধান। বন্ধুরা, এই অনুশীলনীতে আরো বেশ কিছু প্রশ্ন আছে, শেষে কয়েকটা সৃজনশীল প্রশ্ন আছে। এইগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আশা করছি যে সাথেই থাকবে। এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।